শেখ হাসিনার বোন শেখ রেহানা এর আগে ঈদ করতে ভারতে আসতেন বোনের সঙ্গে, এবার কি শোনা গিয়েছে তেমন কিছু? তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং একই সঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে এই সময় গণমাধ্যমগুলো বন্ধ ছিল বলে হয়তো খবরাখবর সঠিকভাবে সবকিছু প্রকাশিত হয়নি। ভারতে এগুলো কিছু কিছু প্রকাশিত হয়েছে। আমি মনে করি এটা ভারত সরকারও চাইবে যে কোনো ভাবে এই আলাপ আলোচনার মাধ্যমে একটা আওয়ামী লীগকে সেখানে যে ফেরানোর ব্যবস্থা, এখানে যে যারা আছেন নেতা তাদের আবার ঘরে ফেরার ব্যবস্থা করা। রাজনীতি নাই বা করুন, অন্তত ঘরে ফিরুন। নিষেধাজ্ঞা কিছুটা প্রত্যাহার করলে তখন হয়তো রাজনীতি করতে পারবেন। খুব তাড়াতাড়ি নিষেধাজ্ঞা প্রত্যাহারটা এই কারণে, যেটা তুমি বললে তার ব্যাখ্যা আমি যেটা মনে করি, বাংলাদেশের তারেক রহমান সরকার চাইছে যে তাদের যে তোমাদের ওগুলো স্থানীয় সরকারের যে নির্বাচন, এই স্থানীয় সরকারের নির্বাচনটা হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা তুলতে চান না। তার কারণে যেটা আমি এখান থেকে বসে যেটুকু ফিডব্যাক পেয়েছি, এই কারণেই তুলতে চান না যে নিষেধাজ্ঞা উঠলে আওয়ামী লীগ সরাসরি সেই রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু যদিও আমি জানি যে বোধহয় এই নির্বাচনগুলো দলীয় প্রতীকের হয় না, তো এখন দলীয় প্রতীকের না হলে স্বতন্ত্রভাবে অনেকেই করতে পারে, কিন্তু আওয়ামী লীগের নামে নয়। আমার মনে হয় সেই সময় পর্যন্ত সময়টা আরো অনেক কয়েক মাস ফলে ততদিন পর্যন্ত হয়তো নিষেধাজ্ঞাটা এই কারণেই হয়তো বিএনপির নেতা বলেছেন যে এখনই না আমরা রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি না, কারণ ওই নির্বাচনটার কথা মাথায় রেখে। আপনি একটা প্রসঙ্গ উল্লেখ করলেন যে সীমান্তে যে 1 মাস ধরে কোনো ঘটনা ঘটে নাই, এটা ইঙ্গিত করে সীমান্ত হত্যার সাথে রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ? না, বিশেষ করে সীমান্ত হত্যাটা ইউনূস সরকারের আমলে প্রবল ঘটেছিল, তাতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, বিষয় ঠিকই। কিন্তু সেটা হচ্ছে যে সেই সময় মানুষ বাধ্য হচ্ছিল পালাতে, মানুষ বাধ্য হচ্ছিল সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসতে। তাদের জীবন জীবিকা ইউনূস সরকার অসহায় করে তুলেছিল, নির্মম করে তুলেছিল। বহু ক্ষেত্রে বহু অত্যাচারের ঘটনা ঘটছিল যেগুলো ইউনূস সরকার কোনো গুরুত্বই দিচ্ছ, আইন শৃঙ্খলার দিকে কোনো নজরই ছিল না। একটা মব কালচার বলে তার নামই হয়ে গিয়েছিল পরবর্তীকালে দুর্ভাগ্যের একজন নোবেল জয়ী একজন শান্তি পুরস্কার জয়ী একজন অধ্যাপককে মব ইউনূস বলে ডাকা হচ্ছিল পাবলিকলি। এটা কতটা সরকার পক্ষে সম্মানের কথা আমি জানি না, ভবিষ্যতে তিনি নিশ্চয়ই আত্মবিশ্লেষণ করে দেখবেন যে তিনি এই সময় কি করেছেন। কিন্তু সেইটা একটা বড় কারণ ছিল সীমান্তে অঘটন ঘটার। কারণ হচ্ছে তখন সেই সময় একটা অবিশ্বাস, অনাস্থা দুদেশের মধ্যেই ছিল প্রবল। সেই কারণে হয়তো সীমান্ত হত্যা হয়েছে, এখানে ভারতীয়রাও মারা গেছে, শুধুমাত্র বাংলাদেশিরা না। সেই অবস্থাটা একটা নির্বাচিত সরকার আসার পর অনেকটা স্থিতিশীল হয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা বাংলাদেশের বিএনপি সরকার তারা গর্বের সঙ্গে বলছেন যে একটাও সীমান্ত ঘটনা ঘটেনি। তো এটা একটা নিশ্চয়ই। কিন্তু যে ঘটনাটা ভারতের দিক থেকে ঘটেছে সেটা হচ্ছে যে ভারত ইতিমধ্যেই সেই একজন রাজনৈতিক নেতা হাদির হত্যাকারী দুজনকে বলে সন্দেহে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাদের গতকালই তাদের বিচার বিভাগীয় জেল হাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে যারা পার করিয়ে দিয়েছিল ভারতে তাকেও গ্রেপ্তার করেছে। এবং একই সঙ্গে সে এই মুহূর্তে ভারতের যে সর্বোচ্চ জাতীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছেন এবং ইতিমধ্যে কলকাতার সাংবাদিকরা যারা ওইখানে উপস্থিত ছিল তারা কেউ সেই ধৃত ব্যক্তির সঙ্গে কথা বলারও চেষ্টা করেছে, কথাও বলেছে, প্রশ্নও করেছে। সে বলেছে যে সে হত্যার সময় ছিল না এবং অসমর্থিত সূত্রের খবর, আমার কাছে কোনো সমর্থিত নেই, আমি কলকাতার সাংবাদিকদের কাছ থেকে শুনছি, সে নাকি জামায়াত এদেরকে নাকি দায়ী করছে যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে। সেটা এখন দেখা যাক, পুলিশ অফিসিয়ালি কিছু বলে। সেই জন্য আমি ওটাকে সাংবাদিকদের কথা বলেই বলছি, কিন্তু আমাদের পুলিশের না, এটা আমরা অনলাইনে ভিডিও পাওয়া যাচ্ছে, সাংবাদিকদের তাকে জিজ্ঞেস করছিলেন এবং সে বলছিল এটার সঙ্গে আমরা জড়িত, আমি জড়িত না,
এবং হচ্ছে এটা সে জামাতের প্রোডাক্ট, সে একটা জঙ্গি, জামাত এটা করতে পারে, সেটা বলছিল। আবার তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ফুটেজ আপনাকে দেখা গেছে, তো সে বলছিল আমি গুলি করি নাই। সে ওটা, এটা অনলাইনে পাওয়া যাচ্ছিল। যেটা হাদি হত্যার এই লোকটার বিষয়ে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত বলে আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তারা কনসুলার অ্যাক্সেস পায় নাই। না, কনসুলার অ্যাক্সেস পাওয়ার নিয়ম হচ্ছে যে যেটা আমি জানলাম খোঁজ করে, সেটা হচ্ছে কনসুলার অ্যাক্সেস তখনই, কারণ কনসুলার অ্যাক্সেসের অর্থ কি? অর্থ হচ্ছে সে বাংলাদেশের নাগরিক কিনা সেটা বাংলাদেশের দূতাবাস তারা গিয়ে নিশ্চিত করবে। সেটা তখনই হবে যখন তদন্তটা সম্পূর্ণ হয়ে তাকে সাধারণভাবে জেল, বিচার না শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখা হবে। কারণ কনসুলার অ্যাক্সেসটা দেওয়া হয় জেল হাজতে, কনসুলার অ্যাক্সেসটা থানায় দেওয়া হয় না। তো জেল হাজতে সে গেছে ঠিকই, তাকে পাঠানো হয়েছে, আগামী 2রা এপ্রিল আবার পুনরায় তাকে কোর্টে তোলা হবে। তারপরে হয়তো কনসুলার অ্যাক্সেস হতে পারে, কিন্তু এখন হবে না এই কারণেই যে এখন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বৃহত্তর কোনো ষড়যন্ত্রের আভাস তারা পাচ্ছে। সেই হিসাবে তারা এদের দুজনকে ধরে জানতে চায় যে এরা যদি গুলি করে থাকে এবং গুলি করা যদি এদের পেশা হয়ে থাকে, তাহলে এরা কি জুলাই আগস্টেও গুলি করেছিল কিছু? সেই তথ্যগুলো জানা, এদের থেকে জানা জরুরি। ফলে এই মুহূর্তে এই জন্য সেই তথ্যগুলো না জানা পর্যন্ত, কারণ এরা নিজেরা কেউ দাবিও করেছে যে তারা প্রফেশনাল শুটার, তারা গুলি করে থাকে। তো এই গুলিটা জুলাই আগস্টে করেছিল কিনা সেই তথ্যগুলো তাদের থেকে জানা যাবে, বা কে তাদের নির্দেশ দিয়েছিল গুলি করতে, যদি গুলি করে থাকেও অন্যত্র, এইটাতে হাদির ক্ষেত্রে না হলেও। সেগুলো ফলে অনেক কিছু, ভবিষ্যতে অনেক তথ্য প্রকাশ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সেই কারণে কনসুলার অ্যাক্সেস দিতে একটু দেরি হতে পারে। একজন বাংলাদেশি, একজন সাধারণ নাগরিক যিনি স্ত্রীর চিকিৎসা উপলক্ষে ভারতে গিয়েছেন, তিনি সেখান থেকে আমাকে জানাচ্ছিলেন ভারতে এখন পর্যন্ত মনোভাব হচ্ছে, তাকে সবাই জিজ্ঞেস করছিল যে ওখানে ধরে ধরে নাকি হিন্দু মারে, জিজ্ঞেস করছিল একজন। আরেকটা ব্যাপার ওনার মনে হয়েছে, যার সঙ্গে আলাপ করেছেন, শেখ হাসিনা ভারতীয়দের কাছে এত জনপ্রিয় যে ভারত সরকার চাইলেই কিন্তু তাকে কখনো বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। ভারতে তিনি এতটাই, ভারতের সাধারণ মানুষের কাছে মাঝে শেখ হাসিনার জনপ্রিয়তা এতটাই জনপ্রিয়, ভারত সরকার চাইলেই কোনোদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। তো আমি অনেক জায়গাতেই বলে থাকি, এবং ভারতের 80% মানুষ তারা আওয়ামী লীগকে পছন্দ করে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, এবং বঙ্গবন্ধুর জন্মদিন তো ভাটা করে দিল্লিতে পালিত হয়, আমাদের জাতীয় প্রেস ক্লাবে পালিত হয়েছে। কারণ সেখানে একমাত্র বঙ্গবন্ধুর দীর্ঘ একটি প্রতিকৃতি আছে, আমরা সযত্নে রেখেছি সেটা। কেউ দাবি করলেও সেই প্রতিকৃতি ওখান থেকে সরানো হবে না, সবসময় ওটা থাকবে চিরস্থায়ী। এটা দ্বিতীয় আমরা 32 নম্বর বলে থাকি, কারণ সিঁড়িতে আমরা ছবিটা রেখেছি। যারা এসেছিলেন সম্প্রতি আওয়ামী লীগ নেতারা, তারা সেই সিঁড়িতে দাঁড়িয়ে তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবি তুলে তারা গেছেন। এবং যারাই আসে বাংলাদেশের তারা সকলেই ওখানে আসেন। আমি বলছি সেটা সব রকম, সব দলেরই, সব পক্ষের লোকেরা, জামায়াত শিবিরের কথা বলছি না, কিন্তু যারা আওয়ামী লীগ নন এমন অনেক মানুষও আসেন আর কি, যারা রাজনীতি, যারা আসতে পারেন। তো তুমি যেটা বললে এটা এই পারসেপশনটা ইউনূস আমলে ঘটেছে। দেখো, আমাদের ভারতের পার্লামেন্টে একটা জবাবে বলা হয়েছে যে এই সময়ে ইউনূস আমলে 3100 হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, 3100। এই ঘটনাটা প্রথমে তো ইউনূস সরকার যেগুলো অস্বীকার করতো না, যেগুলো বাড়িয়ে বলা হচ্ছে, ভারতের পার্লামেন্টে তো বাড়িয়ে বলার কিছু থাকে না, সেখানে তো সঠিক তথ্যের ভিত্তিতে বলা হয়। ঘটনাগুলো তাদের লিপিবদ্ধ থাকে, বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশন আছে তারা তথ্য পাঠায়, তার ভিত্তিতে হয়ে থাকে। তো সেই ফলে একটা গোটা ভারতের পারসেপশন আছে, এটা ঘটনা যে হিন্দুদের প্রতি খুব অত্যাচার করা হয় বেশ। কিন্তু হিন্দুর সঙ্গে সঙ্গে যে আওয়ামী লীগ পন্থী যারা আছেন বা আওয়ামী লীগ সাধারণ কর্মী যারা মুসলিম ধর্মাবলম্বী, তাদের উপর অত্যাচার হয়।
যে সেটার থেকে এখানে প্রচারটা বেশি হয় যে হিন্দুদের ওপরে, যেহেতু হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতে বেশি, সর্বাধিক। আর জনপ্রিয়তা তুলে দিতে পারবে কি পারবে না সেটা পরের কথা। তুলে দেওয়ার প্রশ্নটা তো হচ্ছে ওটা আইনি প্রশ্ন, ওটা আইন ভিত্তিক, আইনে বন্দি প্রত্যর্পণ চুক্তি, যেটা ইউনিশ সরকার এসেও সেই চুক্তিটা বাতিল করেননি, নতুন চুক্তি করার চেষ্টা করেননি। ফলে যে চুক্তিটা রয়ে গেছে শেখ হাসিনার সময় তৈরি করা, সেই চুক্তিটার ভিত্তিতেই সমস্ত যাবতীয় সিদ্ধান্ত হবে। আর এটা ঘটনা যে ভারতের মানুষ, ভারতের ব্যুরোক্রেসি বলো, ব্যুরোক্রেসিতেও কথা বলে দেখেছি, যখন বলেছি না তিনি আমাদের অত্যন্ত প্রিয় পাত্র, এবং আমরা সেই সময় ভারতের সঙ্গে তার যে সম্পর্ক করার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, যেটাকে বাংলাদেশিরা প্রচার করে বা জামায়াতিরা প্রচার করে ভারতের প্রতি আত্মসমর্পণ, তারা কিন্তু এখন কোনো প্রশ্ন আর করেন না যে চীনের হাতে তুলে দেওয়াটা আত্মসমর্পণ কিনা, বা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করাটা আত্মসমর্পণ কিনা, যেটা বাংলাদেশের পত্রপত্রিকায় সমালোচনা হচ্ছে যে চুক্তি, তাই না? সেটা আত্মসমর্পণ নয়, সেটাতে মানুষ আত্মসমর্পণ করে গেছেন, বাকি সবাই এখনো সবাই সেটা মেনে নিচ্ছে, মানতে বাধ্য, না মানলে আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জ করে দেবে। আমেরিকার কথা শুনে থাকতেই হবে, কোনো উপায় নেই। সেটা তো শেখ হাসিনা করেননি। শেখ হাসিনা আমেরিকার কথা শুনলে তাকে ক্ষমতা থেকে যেতেই হতো না, মহা আনন্দে রাজত্ব করে যেতে পারতেন। ওই গণতন্ত্র না, ওই আমেরিকা ভুলে যেত যদি শেখ হাসিনা আমেরিকার সঙ্গে এই চুক্তিটা করে দিত। ওই কোথায় গণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেগুলো এখন ঘটছে, সেগুলো নিয়ে আমেরিকা যেমন নীরব, কোনো কথা বলে না। শেখ হাসিনা যদি মেনে নিতেন তাহলে তখনও নীরব থাকতো। আমেরিকা তার নিজের স্বার্থ দেখে, সোজা কথা। সেই স্বার্থটা দেশকে বাঁচিয়ে রেখেছিলেন শেখ হাসিনা, এই কারণেই তাকে সরানো জরুরি ছিল। সেই কথাটা ভারতীয়রা বিশ্বাস করে। দিল্লি প্রেস ক্লাবের যে কথাটা বললেন যে আওয়ামী লীগ নেতারাও সেখানে গিয়ে সেই প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেই অনুষ্ঠানটা নিয়ে কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা করবে, আউটকামটা কি, এটাকে ফ্লপ করেছে কিনা, ফ্লপ করার কারণে কি এটা কৃতিত্ব নেওয়া হচ্ছে না, এমন একটা কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এবং সেটা হচ্ছে মানে আমি বলবো যে সম্পূর্ণ তথ্য না জানার কারণে, বা যারা তথ্যটা তো প্রথম গেছে লন্ডনে, তাই না? আকাশপথে যেতে বহু তথ্য আকাশপথে পড়ে গেছে আর কি। শেষ পর্যন্ত গিয়ে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতেই সংবাদ লেখা হয়েছে। ফলে সেটা তো সত্য সংবাদ নয়। প্রথম কথা, কেউ এটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা করে কোনো বৈঠক তো ছিল না, এটা ছিল একটা মানে কি বলা যায়, একটা সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার একটা বৈঠক ছিল, এবং সেটা সবটাই ছিল ইফতারের সময়ের পরে। কারণ এই মিটিংটাই হওয়ার ঠিকই ছিল রাত্রি 8টার পরে। কারণ যারা আসার কথা তারা ইফতার করে তবে তারা এসেছিলেন। প্রেস ক্লাবে কোনো ইফতার হয়ও না, আর কোনো ধর্মীয় অনুষ্ঠানই হয় না। ইফতার কেন, আমি হিন্দুদেরও কোনো অনুষ্ঠান হয় না। তো এখন সেখানে সেইটা একটা ভ্রান্ত ধারণা ছিল। এখন ফ্লপ না সফল সেটা আমি তো কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে তারা সেটা তাদের ব্যাখ্যা করার স্বাধীনতা আছে, তারা ব্যাখ্যা করুন। কিন্তু আমি জানি 14-15 জন প্রথম সারির সাংবাদিক সেখানে ছিলেন, যেহেতু আমিও আমন্ত্রিত ছিলাম। তো ফলে আমি সেখানে দেখেছি কারা কারা উপস্থিত ছিলেন, যাদের সকলের ছবি ওঠেনি। তারা তো চিনতে পারেননি অনেককে। ছবিতে যারাও আছেন, ছবিতে বিবিসির সাংবাদিক আছেন, ছবিতে টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক আছেন, কিন্তু তাদের কথা তো ছাপাও হলো না, বাচ্চা চেনেন না বলে আর কি, সেটা তাদের দুর্ভাগ্য। তাদেরকে ব্রিফ করা হয়েছে এখান থেকে ইন্ডিয়া টুডে ছিল, কিন্তু ইন্ডিয়া টুডেকে আমন্ত্রণই জানানো হয়। কারণ ইন্ডিয়া টুডে একটা টেলিভিশন চ্যানেল, এখানে মূলত প্রিন্টের লোকেরা ছিল, হিন্দুস্তান টাইমস, হিন্দু, এদের সঙ্গে কারোর সঙ্গে তারা কথা বললেই জানতে পারবে। কিন্তু তারপরে ধরো টাইমস অফ ইন্ডিয়া বললাম, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, একটা টেলিভিশন ছিল নেটওয়ার্ক 18-এ। সেই কারণ হচ্ছে সে বাংলাদেশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কভার, এখানে ডিপ্লোম্যাটিক এডিটররা ছিলেন, যেরকম বাংলাদেশে আছে না ডিক্যাব, সেই রকম আর তারা ছিলেন উপস্থিত। অনুপস্থিতির মাধ্যমে, অনুপস্থিত বলতে আমার মনে হচ্ছিল 2 জন জানিয়েছিল যে তারা আসতে পারবে না, তারা
একজন বিদেশ সফরে গেছিল কাজাখস্তানে, আর একজন সম্ভবত সে এই ইসরায়েল ইরান যুদ্ধ কভার করতে গিয়েছিল, ফলে সেই জন্য সে আসতে পারেনি। 14 জন তো ছিল। আর ধরো প্রেস ক্লাবের সভাপতি, নির্বাচিত সভাপতি তিনি ছিলেন, সঙ্গীতা বড়ুয়া পিসারতী। সাধারণ সম্পাদক ছিলেন তিনি মোহাম্মদ আফজল ইমাম। এছাড়া প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার যারা ম্যানেজিং কমিটির সদস্য তাদের অনেকে ছিলেন। সব মিলিয়ে সেটা সংখ্যাটা প্রায়, আমি বলছি সাংবাদিক হিসেবে ধরলে 14-15, প্রেস ক্লাবকে ধরলে জনা 20। মানে যে রুমটাতে হয়ে থাকে ওই রুমটাতে 20 জনেরই জায়গা হয়। আর আওয়ামী লীগের নেতারা তো বেশি কেউ আসেন, নেতারা 2 জন এসেছে। একজন নানক সাহেবের ছবিতে দেখা গিয়েছে, আর দ্বিতীয় জন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, যেহেতু তার ছবি বেরোয়নি সেই জন্য আমি তার নাম বলছি না। নানক ভাই চাননি যে তার নামটা, কেউ তাদের মধ্যে থেকে হঠাৎ প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় তুমি গেছো, দেখেছো দরজা খোলা, এখানে কোনো সিকিউরিটি চেক ফেক নেই, তবে এখানে অবারিত দ্বার, এখানে সবাই ঢুকে পড়তে পারে। আসলে ঢুকে পড়েছে, কেউ হয়তো এসেছে, কোনো গোয়েন্দা সংস্থা আসতে পারে, বা অন্য কোনো যারা পছন্দ করেন না আওয়ামী লীগের এমন কেউ এসে পড়তে পারে, কিংবা আওয়ামী লীগের মধ্যেই হয়তো থাকতে পারে কেউ, তারা হয়তো অতিরিক্ত মাত্রায়, বা আওয়ামী লীগের অন্য কোনো গোষ্ঠীর যারা এদের পছন্দ করেন না তাদেরকেও এসে ছবি তুলে বিভ্রান্ত করে ওই প্রচারটা যে হচ্ছে না, এটা হওয়ার একটা বড় কারণ আমাকে একজন বাংলাদেশের এক বড় সাংবাদিক আমাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আমি বললাম এটা হচ্ছে কেন এরকম? তো প্রথমে বললেন যে এটা হওয়ার একটা বড় কারণ কি জানেন? বড় কারণ হচ্ছে অনেকের ধারণা হয়েছে কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা গোটা পার্টিটাকে রিঅর্গানাইজ করবে।